নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। আজ আমরা শিক্ষা সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের মনে হয়েছে আলোচনায় আসা উচিত। কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং আমরা জানি যে সেখানে লক্ষাধিক ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে মাধ্যমিক পরীক্ষায়। 1,22,000-এর বেশি ছাত্রছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, যে সংখ্যাটা গতবারের তুলনায় বেশি। আমরা জানি যে রাজ্যের শিক্ষার যে অবস্থা, সেটা নিয়ে বারবারই প্রশ্ন উঠছে। শিক্ষার পরিকাঠামো কি অবস্থায় রয়েছে সেটাও নিয়ে প্রশ্ন উঠছে। কি কারণে এত সংখ্যক ছাত্রছাত্রী অকৃতকার্য হলো, কি পরিস্থিতি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন শিক্ষাবিদ, রয়েছেন শিক্ষক বীরেশ্বর বিশ্বাস এবং রয়েছেন সীমান্ত গুহ ঠাকুরতা। সীমান্তবাবু নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের শিক্ষক এবং তিনি নিয়মিত শিক্ষা সংক্রান্ত কলাম লেখেন বেশ কিছু পত্রিকায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপলের এডিটর ইন চিফ সুদীপ্ত সেনগুপ্ত। প্রথমে সীমান্তবাবু, আপনার কাছে আসব। এই যে 1,22,000-এর বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হলো, এত সংখ্যক ছাত্রছাত্রী অকৃতকার্য, যেখানে মাত্র 25 নাম্বার পেলেই পরীক্ষায় পাস, যেখানে 10 নম্বর প্রজেক্টে এমনি দিয়ে দেওয়া হয়, 90-এর মধ্যে 15 নম্বর পেলেই পাস করা। এত সংখ্যক ছাত্রছাত্রী অকৃতকার্য, এর কারণগুলো কি মনে হয় আপনার? আপনি কারণ জানতে চাইছেন, আমি একটু অন্যভাবে বলি যে পাশ করলেই বা কি হতো। আমরা যদি একটু ধারাবাহিকভাবে দেখি, একটু গত ধরুন 5 বছরের যে কোনো সময় আপনি যদি তথ্যগুলো একটু ঘাটেন, ইন্টারনেটে অ্যাভেলেবেল, আমি আর সংখ্যাগুলো নিয়ে ভারাক্রান্ত করছি না। তো মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে এনরোল্ড, উচ্চ মাধ্যমিকে এনরোল্ড এবং ফাইনালি উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার্ড, উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার্ড এবং পাস, এই যে সংখ্যাগুলো আপনি যদি গত 5 বছরের ট্যালি করেন, দেখতে পাবেন এই ব্যবধানটা সব জায়গায় রয়েছে এবং মারাত্মক আকারে রয়েছে। শুধু মাধ্যমিকে নয়, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যেতে একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী সরে যাচ্ছে। তো এই যে বিপুল পরিমাণ ব্যবধান থাকে, এটা কেন? আসলে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন, এটার উত্তরগুলো এই 3টে প্রশ্নের মধ্যে লুকোনো থাকবে। এবার যারা ফেল করছে বা যারা কোনো মতে পাশ করছে, আপনি যে সংখ্যাটা বললেন পাশ করার, তাদের মধ্যেও একটা বিরাট অংশ আছে যারা আসলে পাশ না, ওই কোনো রকমে পাশ, তাদের পাশ করিয়ে দেওয়া হয়। আমরা মাধ্যমিকের খাতা দেখি এবং এই ব্যবস্থাটার সাথে জড়িত বলে জানি যে মাধ্যমিকের নম্বরে ভর্তুকি একটা বিরাট ব্যাপার। প্রচুর পরিমাণ ভর্তুকি দিয়ে ছেলেমেয়েদের পাশ করিয়ে দেওয়া হয়। এই কোনো মতে পাশ করা ছেলেদের একটা বিরাট অংশ কি হয়, তারা কোথায় যায়? বেশিরভাগ পরিযায়ী শ্রমিক হয়ে যায়, মেয়েরা গৃহস্থলীর কাজে লেগে যায় অথবা বিয়ে হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন, কেন? কেন এটা হয়? কারণ আপনি যেটা বললেন যে এত সংখ্যক ছেলে মেয়ে ফেল করছে কেন, তার উত্তরগুলো এর মধ্যে লুকোনো আছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা শিক্ষার অন্তে কোনো নিশ্চয়তা দিচ্ছে না কোনো রকম আর্থিক স্বাবলম্বনের। ফলে ছেলেমেয়েরা এর থেকে নজর সরিয়ে নিচ্ছে। ছেলেমেয়েরা পড়াশোনার জগতে আটকে থাকতে চাইছে না এ কারণে যে আমাদের যে ব্যবস্থা, যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, যেটা একেবারে ধরুন সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে এক ধাঁচা, এই ধাঁচাটা আজকের একবিংশ শতাব্দীতে বাতিল হচ্ছে। এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাটা ছিল কেরানি তৈরির। কেরানি তৈরির জন্য সেইভাবে এগোনো হতো। মুশকিলটা হচ্ছে এখন কেরানির প্রয়োজন ফুরিয়েছে, এখন কেরানির কাজটা কম্পিউটার করে দেয়। এখন হচ্ছে স্কিলড কাজের যুগ, সেটা হোয়াইট কলার জবই হোক বা পরিশ্রমী জবই হোক, দুটোতেই দুটো কাজের ক্ষেত্রে স্কিলড লাগে। যে কোনো একটা সেক্টরে তাকে দক্ষ হয়ে উঠতে হয়, তার জন্য বিশেষ ট্রেনিং নিতে হয়, না হলে সে পেরে ওঠে না। এই ব্যবস্থাটা আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই, কোথাও নেই। ভোকেশনাল বলে একটা জিনিস আছে, কিন্তু সেটা নাম কাওয়াজতে করানো হয় না। ফলে আজকে আমরা যখন ক্লাসে যাই, আমরা ছেলে মেয়েদের কোনো গ্যারেন্টি দিতে পারি না যে তুই ভালো করে পড়, ভবিষ্যতে তোর একটা কিছু চাকরি বাকরি পাবি বা একটা ভালো কাজ পাবি। আমরা এই আশাটা দিতে পারি না, পরিষ্কার কথা দিতে পারি না বলে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে। তারা দেখছে, ওই দেখুন একটা কথা স্বামীজি বলে গিয়েছিলেন বটে যে মনুষ্যত্বের পূর্ণ বিকাশ শিক্ষা ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই গোল গোল কথা দিয়ে পেট ভরে না। সোজা কথা হচ্ছে, খালি পেটে আধ্যাত্মও হয় না, খালি পেটে ধর্মও হয় না, খালি পেটে শিক্ষাও। সবার আগে খাবারের জোগাড়টা দরকার। সেটা যখন আমি একটা শিক্ষান্তে একটা নিশ্চয়তা পাবো যে এই শিক্ষাটা নিলে আমি এই কাজটা পাবো,
সেইটা যখন পাবো তখন আমি পড়বো, আদারওয়াইজ আমি পড়বো, কেউ পড়ে না। এখন মুশকিল হলো এটা আমরা দিতে পারছি না, আমাদের এই জায়গাটা নেই, আমাদের ব্যবস্থার মধ্যেই নেই। এবার আমি আমি জানি না কতটা সময় আমি বলতে পারবো, আমি কি একটু বলবো? না, আপনি বলুন, বলুন আচ্ছা, বলুন। ধরুন আমি হায়ার সেকেন্ডারি ক্লাস নিতে গিয়ে প্রতি বছর এটা করি, 200 ছেলে মেয়ে আমার সামনে বসে থাকে, তাদের যখন জিজ্ঞেস করি যে তোরা কি হতে চাস বড় হয়ে, তোদের হওয়ার কি স্বপ্ন, সায়েন্স পড়া যে 20 জন থাকে, সেই 20 জন মানে জনা 20 আর কি, তারা পরিষ্কার বলে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, এর বাইরে তারা ভাবতে শেখে। আর আর্টস পড়া যারা থাকে, যারা তুলনামূলক কম নাম্বার পেয়ে পড়তে এসেছে, তারা হাঁ করে তাকিয়ে থাকে, তাদের কারোর মুখে কোনোদিন কোনো এক্সপ্রেশনও দেখতে পাই না। কেন পাই না? তারা জানে না কি হতে হবে। তারা জানে কোনো মতে পাশ করলে আর্টস পড়তে হবে, ভালো রেজাল্ট করলে সায়েন্স পড়তে হবে, আর্টস পড়ার পর যেটাই ভালো রেজাল্ট হবে সেটা নিয়ে অনার্স পড়তে হবে, যদি না পাওয়া যায় তাহলে পাস করতে হবে, তারপরে তারা সরকারি চাকরির পরীক্ষা দিতে থাকে যদি একটু ভালো রেজাল্ট হয়। মুশকিল হলো সরকারি চাকরি নেই, কমে যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে বাজারটা। যে কারণে খোঁজ নিলে জানতে পারবেন, আপনারা মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যখন কাজ করছেন একটু উপরের দিকে তাকালে দেখতে পারবেন কলেজগুলোতে বেশিরভাগ সিট খালি। গত 4-5 বছর কলেজগুলোয় পড়াশোনা হচ্ছে না, ঢুকছে না ছেলেমেয়েরা। কেন? কারণ ওই পড়াশোনা কোনো রকম জব সিকিউরিটি দিচ্ছে না, ফলে সেখান থেকে সারা সরে আসছে। এই যে সরে আসার ধাঁচাটা, এটা ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে ট্রিকল ডাউন হতে হতে এখন ক্লাস 8-9 অব্দি এসে থেমে যাচ্ছে। ক্লাস 8-9 থেকে একটা বাল্ক ছেলে মেয়ে বেরিয়ে যায় স্কুল থেকে, তারা কাজে লেগে যায়। আমি শেষ করব দুটো গল্প দিয়ে, মানে একজনের একটা গল্প দিয়ে, তাতে দুটো ছেলে মেয়ে আছে সুন্দরবন অঞ্চলে। আমি যখন পড়াতাম সেখানে লিপিকা এবং শামিনুর দুজনেই মধ্যমেধার ছেলে মেয়ে, মানে খুব ভালো রেজাল্ট করতো না, কিন্তু পড়াশোনায় অসম্ভব আগ্রহ ছিল। দুজনেই অসম্ভব দরিদ্র পরিবারের মেয়ে, অসম্ভব দরিদ্র, মানে বেড়ার ঘর, মাটির ঘর এরকম। শামিনুরের বাবা অসুস্থ, লিপিকারও বাবা অসুস্থ, দুজনেই হাসপাতালে বছরের অর্ধেক সময় থাকে। দুজনকেই ক্রমাগত উৎসাহ দিয়ে গেছি একজন মাস্টার হিসেবে, যে দেখ বাবা পড়াশোনাটা বন্ধ করিস না, চালিয়ে যা, যেভাবে হোক চালিয়ে যা। শামিনুর পারেন, ছেলে তো, উচ্চ মাধ্যমিক পাশ করার পর পরিযায়ী শ্রমিক হয়ে চলে যায়। লিপিকা কিন্তু লড়ে যায়, লড়তে লড়তে লিপিকা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, সম্ভবত ওদের গ্রামে প্রথম, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাংলায় MA করে ফার্স্ট ক্লাসে। আজকে শামিনুর কয়েক লাখ টাকার মালিক, তার 3 তলা বাড়ি, গাড়ি, ও পরিযায়ী শ্রমিকদের আরকাঠি হয়ে গেছে, গ্রামে গ্রামে ঘুরে শ্রমিক জোগাড় করে পাঠায়। লিপিকা টিউশন করে খাচ্ছে, প্রুফ দেখছে, কোনো জীবিকা নেই, বাবা মা ততোধিক অসুস্থ, দিন কাটছে না। আমি কোন ভরসায় বাচ্চাদের বলবো পড়াশোনা? আমার এটুকু বলার ছিল। থ্যাংক ইউ। বীরেশ্বর বাবু, আমরা শুনলাম সীমান্ত বাবুর বক্তব্য এবং যথেষ্ট চিন্তা ভাবনার রসদ রয়েছে তার বক্তব্যে। বীরেশ্বর বাবু, আপনার কি অভিজ্ঞতা, আপনার কি মনে হয়? হ্যাঁ, যেটা হচ্ছে সীমান্তদা যেটা বললেন, সেটা তো একদমই, এটা তো অস্বীকার করার কোনো কিছু বিষয় নেই যে আমাদের কোনো দিশা নেই। একটা বাচ্চা যখন ক্লাসে, যখন স্কুলে যাচ্ছে, তার যে একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য থেকে সে আস্তে আস্তে পড়ে যেতে, কোনো দিশা পাচ্ছে না যে আগামী দিনে সে কি করবে। এটা একটা কারণ আছে। কিন্তু এবছর যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে একটা গানের হয় না, একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এবছর যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছে তাদের মধ্যে একটা বিষয় দেখা গেছে যে আজকে এই যে চারদিকে যে সাম্প্রদায়িক ভেদাভেদ, সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানি, এই সমস্ত গুলো চলছে, তার মধ্যে থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম যারা র্যাঙ্ক করেছে তাদের মধ্যে থেকে এই কথাটা বলছে যে কোনো দেশকে যদি আগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সেইখান থেকে সাম্প্রদায়িকতার একদম সমূলে বিস্তার তুলে ফেলতে হবে, শিকড় ধরে তাকে তুলে ফেলতে হবে। এই যে কথাটা বললাম আমি এই কারণে যে শুধু শিক্ষা দিয়ে আমরা যে শুধুমাত্র তাদের ক্যারিয়ার তৈরি করব সেই বিষয়টা না, একটা শিক্ষা তাদের এমন ভাবে দিতে হয় তাদের যাতে সামাজিক তাদের চেতনা তৈরি হয়, সামাজিক যে মূল্যবোধ সেটা তৈরি হয়, সেই বিষয়ে একটা শিক্ষার একটা বড় দিক আছে। সেই ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নিশ্চয়ই একটা তার ব্যাপার আছে। আমার যেটা মনে হয়েছে
যে এই এত ফেল করার যে কারণ, সেটা হচ্ছে যে এখন যা শিক্ষার অবস্থা, শিক্ষক মানে স্কুলগুলোর যে অবস্থা, অর্ধেক স্কুলে দেখবেন যে টিচার নেই, সাবজেক্টের টিচার নেই, পরিকাঠামো নেই, এই বিষয়গুলো রয়েছে। তার থেকে যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে যে শিক্ষকরা তাদের সামনে পাঠদান করাচ্ছে, সেই শিক্ষক সম্পর্কে তাদের মনে একটা ভুল বার্তা বা একটা অসম্মানজনক, যে শিক্ষক সত্যি সে যোগ্য না অযোগ্য, তার সামনে একটা তৈরি করে দেওয়া হচ্ছে। এটাও একটা বিষয় কিন্তু রয়েছে আমাদের এই পঠন পাঠন ক্লাসরুমের মধ্যে, যার ফলে কোনো শিশু যখন ক্লাসে পঠন পাঠন করছে, তখন সেই শিক্ষকের উপরে যে সম্মান, তার তার কাছ থেকে পাঠ নেওয়ার যে একটা মানসিকতা, সেগুলো কিছুটা কিন্তু অসুবিধা সৃষ্টি হচ্ছে। আর এছাড়া আপনার দেখবেন যে ক্লাস এত পরিমাণ যে ছুটি পড়ছে, ছুটির যে বহর, সেই ছুটির বহরে অনেক ক্ষেত্রেই হাই স্কুলে যেটা দেখা যায় যে সিলেবাসটাকে শেষ করা যায় না। সেই সিলেবাস না শেষ করার জন্য একটা কিছুটা ছাত্রদের এই ঘাটতিগুলো এসে যায়। এটা আমার আপাত দৃষ্টিতে এটা মনে হয়েছে যে এটা ফেল করার একটা কারণ বলে আমার মনে হয়। সিলেবাস শেষ করা যায় না কেন? সিলেবাস শেষ করা যায় না, তার প্রধান কারণ যেটা হচ্ছে ছুটির যে বহর। মানে আপনি ভাবুন যে এখন গরমের ছুটি চলছে, ছুটিটা যখন ঘোষণা করা হলো যে আগামী 30 তারিখ থেকে ছুটি পড়বে, তখন প্রচন্ড গরম ছিল। সেই সময় ছুটি যদি দেওয়া হতো তাহলে না একটা বিষয় ছিল, কিন্তু ছুটিটা দেওয়া হলো 30 তারিখ থেকে, মানে প্রায় 1 মাস পর থেকে। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি সেটা সর্বোচ্চ টেম্পারেচার এখন 27 ডিগ্রি 28 ডিগ্রি টেম্পারেচার। এখন স্কুলগুলো বন্ধ, কবে স্কুল খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্কুল ছুটি। এটা একটা মানে শিক্ষাকে সরকার কোন চোখে দেখছে, এই বিষয়টা নিয়ে একটু ভাবার সময় এসছে। কারণ আমরা দেখেছি যে মূল যে সমাজের কাঠামো, যেটা শিক্ষক এবং ডাক্তার, যেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো বিষয়কেই সরকার ইচ্ছাকৃতভাবে, আমার মনে হয় সুকৌশলে, এইগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এবং এটা আমি বলবো যেটা বেসরকারীকরণের দিকে আস্তে আস্তে এগিয়ে দেওয়ার জন্য এই বিষয়গুলো করা হচ্ছে। সে শিক্ষকের এই যে এসএসসি ব্যাপারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে চাকরি যারা শিক্ষক, প্রায় 26,000 শিক্ষকের যে চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা ইয়ে করা হলো, তাহলে আজকে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যাবে, তারা ক্লাস করবে। সরকার করেছিল যে ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে যেতে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট সেটা মানলেন। কিন্তু আপনি বলুন তো, সেই শিক্ষকের পক্ষে কি ক্লাস নেওয়া সম্ভব? তার মাথার মধ্যে এই চিন্তা 31 তারিখের পরে তার চাকরিটা থাকবে কিনা, তার মাথায় এই চিন্তা রয়েছে যে সরকার তার নিয়ে কি ভাবছে, সুপ্রিম কোর্টে 31শে ডিসেম্বরের পরে তার কি অবস্থা হবে। 31শে মে মাসের মধ্যে নোটিফিকেশন জারি হলে তাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে। এতগুলো চিন্তা নিয়ে তারপর ক্লাস করা, সে কতটা ক্লাসে বাচ্চাদের দিতে পারবে, এটা একটা বিষয় কিন্তু রয়ে গেছে। বেশ, আমাদের সঙ্গে রয়েছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপলের এডিটর ইন চিফ সুদীপ্ত সেনগুপ্ত। সুদীপ্ত দা, আপনি শুনলেন যে বক্তব্য, শিক্ষার প্রতি মানুষের যে ভরসা, আস্থা, পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছানো, সেটা মানসিক বিকাশ যেমন, তেমনি তার ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রেও শিক্ষা তাকে সাহায্য করবে। সেই ভরসার জায়গাটা সত্যি সত্যি কোথাও একটা নষ্ট হয়েছে। কোন ভবিষ্যতের দিকে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা? প্রথমত সোফিয়া, আমি সীমান্ত বাবু এবং বীরেশ্বর বাবু দুজনের কথা শুনি অত্যন্ত সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম। আমার নিজে তো প্রত্যক্ষভাবে এই ধরনের কোনো ধরনের শিক্ষার সঙ্গে কোনো দৈনন্দিন সম্পর্ক নেই। সাংবাদিক হিসেবে যেটুকু খোঁজ খবর রাখা, সেটুকু রাখার চেষ্টা করি। এবং দুজনের দুটো কথা সূত্র ধরে আমি কয়েকটা কথা বলবো, যে দুটো কথা আসলে একসঙ্গে সংযুক্তও বটে।
সীমান্তর কথাটা হচ্ছে এই যে শিক্ষকরা বা শিক্ষা ব্যবস্থা মোটের উপর ছাত্রছাত্রীর সামনে আগামী দিনে কোনো নির্দিষ্ট পথ শিক্ষা অন্তে কাজ হবে এই নিশ্চয়তা দিতে পারছে না। এবং বীরেশ্বরবাবুর কথা এইটা, সামগ্রিকভাবে শিক্ষা সম্পর্কে উনি সরকারের কথা বললেন, আমি একটু বড় করে রাষ্ট্রের, সমাজের, দেশের কথা বলবো, যে ভাবনা। সীমান্ত যে কথা বললেন, দিশা দেখাতে পারছে না, সেই দিশা দেখানোর প্রয়োজন কিন্তু অর্ধ শতাব্দী আগেও বোধ করা হতো না অতটা। আমি আমার প্রায় সমবয়সী, অর্থাৎ অতি সম্প্রতি সিনিয়র সিটিজেন হয়েছেন এরকম একজনের কথা বলতে পারি। মাধ্যমিক পর্যন্ত পড়েছেন এমন একটি বাংলা মাধ্যম স্কুলে যার নাম খুব কম লোক জানে, পূর্ব কলকাতার ট্যাংরা অঞ্চলের একটা অতি সাধারণ স্কুলে। মাধ্যমিকে ভালো ফল করার সুবাদে সেন্ট জেভিয়ার্স কলেজে হায়ার সেকেন্ডারি পড়তে চলে এলো, সায়েন্স নিয়ে অবশ্যই। সীমান্ত ঠিক যে কথা বলছেন, সেই সায়েন্স নিয়ে পড়ার সুবাদে যখন দেখলো যে আশেপাশের সবাই নানা ধরনের এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে, সেখানে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স আর আইআইটির জয়েন্ট এন্ট্রান্স দুটোই পরীক্ষায় দিয়ে দিল। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার অভ্যাস ছিল, দুটো পরীক্ষাতেই সে সফল হলো, আইআইটিতে পড়তে চলে গেল। আইআইটিতে 2-2.5 মাস পড়ার পরে বুঝতে পারলো যে ইঞ্জিনিয়ারিং পড়াটা তার জন্য নয়। ততদিনে তার 18 বছর বয়স হয়ে গিয়েছে, সাবালক হয়ে গিয়েছে। তখন আইআইটি ছেড়ে চলে এলো। যদি ইঞ্জিনিয়ারিং না পড়া হয় তাহলে কি পড়তে হবে? কলকাতার সেরা কলেজে সেরা বিষয় পড়তে হবে, প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স নিয়ে পড়বে। পড়ার পর সে কি করলো? সবাই যদি ফিজিক্স অনার্স নিয়ে ভালো নম্বর পায়, কি করে? এমএসসি পড়তে ভর্তি হয়, এমএসসি পড়তে ভর্তি হয়ে গেল। তারপরে সে বুঝতে পারলো আসলে ফিজিক্স বিষয়টাকে সে ভালোবাসে না, আসলে তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মানুষের সঙ্গে কথা বলার ইচ্ছা। সেইটা বুঝে সে সাংবাদিকতায় চলে এলো। আমাদের পর্যন্ত একজনের কথা আমি বলছি। তো দৃষ্টান্ত দেখানোর তখন দরকার হতো না, সামনে নির্দিষ্ট দিশা, তুমি এই পড়লে ওই কাজ পাবে, সেটা 50 বছর আগে ছিল। যেটা ছিল সেটার সুবাদে বীরেশ্বরবাবুর কথায় আসা যায়। সেটা হচ্ছে এই যে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা এই জিনিস ছিল, লেখাপড়াটা ঠিক মতো করতে পারলে বাবা ভাত কাপড়ের অভাব হবে না। সামগ্রিকভাবে সরকার, রাষ্ট্র, সমাজ এই আশ্বাসটা দিত, লেখাপড়া করা, কষ্ট করে পড়াশোনা শেখা এবং না শেখার মধ্যে তফাৎ আছে। তফাৎটা এই যে লেখাপড়া যে শিখবে সে ভবিষ্যতে বড় হয়ে উন্নততর জীবনযাপন করবে। এটা শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমীক্ষায় সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। যেসব দেশে শিক্ষার কদর আমাদের অনেক আগের থেকে শুরু হয়েছে, যাদের অনুসরণ করে আমরা শিক্ষা তৈরি করেছি, যেমন ইংল্যান্ডের কথা বলা যায়, ইউরোপের কথা বলা যায়, আমেরিকার অনুকরণ অনেক পরে শুরু হচ্ছে। সেখানে সমস্ত সমীক্ষা বলে যে ক্লাস 8 পর্যন্ত পড়া আর ক্লাস 10 পর্যন্ত পড়ার মধ্যে ক্লাস 10 বেশি রোজগার করবে ভবিষ্যতে, কলেজের ডিগ্রি থাকলে আরো বেশি রোজগার করবে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে আরো বেশি রোজগার করবে, তার জীবনের নিশ্চয়তা অনেক বেশি, সে ভালো জীবনযাপন করবে। এই ভরসাটা স্বাধীনতা পরে প্রথম যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, তার উচ্চশিক্ষা ইত্যাদি নিয়ে অনেক কথা বলার আছে, অনেক সমালোচনা করার জায়গা আছে। সামগ্রিকভাবে এই ভরসাটা শিক্ষা সম্পর্কে রাষ্ট্র এবং সরকার দিতে পেরেছে, সমাজ সেটাকে মেনে নিয়েছে। সেই বিশ্বাসটা এখনো চলছে বলে আমার চারপাশে দেখি যে বাড়িতে পরিচারিকার কাজ করেন, সব মিলিয়ে মাসে 4টে বাড়ি কাজ করে মাসে 18,000 টাকা রোজগার করেন। তিনি তার সন্তান 9, 10, 11, 12 পড়ে, তার টিউশনের জন্য ব্যয় করেন 3,500 টাকা, বেতনের 1/4। একবার আমাকে জিজ্ঞেস করেছেন, দাদা তোমাদের কত খরচ হতো? আমি তাকে লজ্জার সঙ্গে বলি, আমাদের কোনো খরচ হতো না, আমরা লেখাপড়া করে পয়সা রোজগার করছি। কারণ তখন রাষ্ট্র মনে করত শিক্ষাকে সাপোর্ট করা দরকার। মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে যার পয়সার জন্য শিক্ষা যারা আটকে যাচ্ছে তাকে সাপোর্ট করা দরকার। এই পুরো ব্যবস্থাটা ভেঙে চুরে দিয়েছে আমাদের রাষ্ট্র, সরকার ও সামগ্রিকভাবে বিশ্ব ব্যবস্থা। লেখাপড়া এখন আর কোনো বাড়তি কোনো আর্থিক সুবিধা তো দেয়ই না, অর্থনৈতিক সুবিধা দেয়ই না, যেমন সীমান্ত বলছেন, এমনকি সম্মানও দেয় না।
তুমি যদি পৃথিবীর বিভিন্ন বড় বড় গণতান্ত্রিক দেশের দিকে তাকাও, আমি কারো নাম করছি না, তাদের রাষ্ট্রপ্রধানরা লেখাপড়া কি করেছেন কি করেননি জানি, তাদের কোনো গর্ব নেই, চেতনা নেই, বরঞ্চ কিছুটা অহংকার আছে যে লেখাপড়া না করেই তারা ওই জায়গায় পৌঁছে গিয়েছেন। আমি যে দেশগুলোর নাম করছেন সেগুলোকে সবাই চিনতে পারবেন, পৃথিবী বড় বড় গণতান্ত্রিক দেশ। শিক্ষা সম্পর্কে এই যে ব্যবস্থাটা আমরা সফলভাবে তৈরি করতে পেরেছি, তারই ফল হচ্ছে, আমি সোজা চলে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়, মাধ্যমিকে এত ফেল। আমি সীমান্ত এটা বলছেন, পাশ করার কোনো কারণ নেই। আমি সামান্য কিছু এই ধরনের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ, এদের সুবিধা, এদের তার সুবাদে এবং কিছু কলেজ স্কুল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতার সুবাদে, সাংবাদিক হিসেবে জানার সুবাদে বলতে পারি, যারা তথাকথিত কোট আনকোট পাশ করেছেন, তারাও, তাই যে বলা হয় যে 3টি বাক্য শুদ্ধ বাংলাতে লেখো, যে মাধ্যমিক পাশ করে কিভাবে করলে লিখতে পারবেন না। ক্লাস 3-4 লেভেলে যদি অঙ্ক করতে দেওয়া হয়, আমি দেখেছি ক্লাস 10-এ পরীক্ষা দিচ্ছেন, তাকে জিজ্ঞেস করা হয় যে 1 কাপ কফি করতে 2 চামচ চিনি আর 4 চামচ দুধ লাগে, তাহলে 3 কাপ কফি করতে কতটা লাগবে? সে মাথা চুলকে পেন্সিল কামড়ে শেষ করে 8 ঘন্টাতে তার উত্তর বেরোয় না। কিন্তু বাস্তবে সে কফিটা বানাতে দিলে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তারপরে আমরা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি যেটা কিচ্ছু করে, এটা একটা অল্প বয়সী ছেলে বা মেয়েকে সমাজের জন্য, ভবিষ্যতের জীবনের জন্য, নিজের জন্য একেবারেই তৈরি করে না। তার অনেকগুলো কারণ আছে, পরে হয়তো সেগুলো আরো বিস্তারিত বলা যেতে পারে। ছোট্ট করে একটা কথা শুধু বলে রাখবো, তার জন্য সরকারের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে। আমাদের এই অনুষ্ঠানে 4 জন নেই, সরকার নেই, রাষ্ট্র নেই, 2 জন সাংবাদিক আছেন, 2 জন শিক্ষক আছেন। শিক্ষক সমাজের বিস্তর দায়িত্ব আছে, এবং প্রচুর শিক্ষক আছেন প্রাণপণ করে নিজের ক্ষমতার বাইরে গিয়ে পকেটের বেতনের টাকা খরচ করে শিক্ষাদানের চেষ্টা করছেন। এবং বহু স্কুলের কথা আমি জানি, দিদিমণিরা, মাস্টারমশাইরা স্কুলে আসেন, ক্লাসে ঘন্টা বেড়ে যাচ্ছে, ক্লাসে যাওয়ার কোনো তাড়া নেই, ওটা ঠিক আছে, গেলেও যায় না গেলেও তাই। সেখানে কাজ করতে গিয়েছেন এমন একজন স্কুল থেকে রিটায়ার করে কিছুটা শিক্ষার সঙ্গে যুক্ত থাকবেন বলে, কিছুটা সমাজের প্রতি দায় অনুভব করে কাজ করতে গিয়েছেন সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে রিটায়ার করা একজন ফিজিক্সের ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষক। তিনি অবাক হয়ে যাচ্ছেন, কি ঘন্টা পড়ে যাচ্ছেন, আপনার ক্লাসে যাচ্ছেন না? যাবো কি বা কি হবে, বসুন না, এই তো চা আসছে, ফিশ ফ্রাইটা খেয়ে তারপর যাই। ওইসব স্কুল থেকে সবাই মাধ্যমিক পাশ করে দেয়, কিন্তু ওইসব স্কুল থেকে কেউ এমন কিছু করে না যে পরবর্তীকালে বলে বাবা স্কুল থেকে বেরিয়ে তো অমুক জিনিসটা হয়েছে। আজও কিন্তু সাউথ পয়েন্ট হাই স্কুলের কথা লোকে বলে। একটা কথা বলে শেষ করি, এই যে চন্দ্রযান অভিযান গত বছর যখন সফলভাবে হলো, চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মহাকাশযান অবতরণ করলো, অজস্র ভারতীয় বাঙালি বিজ্ঞানী তার মধ্যে ছিলেন, তাদের পরিচয় সব কাগজে বেরিয়েছিল, কেউ কাকদ্বীপের, কেউ কোচবিহারের, কেউ সিউড়ির, কেউ রামপুরহাটের, কেউ লালগোলার। এই ধরনের জায়গা থেকে কিন্তু ভবিষ্যতে কোনো দিন কেউ, আর ইসরো কেন, পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যাবেন কিনা সন্দেহ। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা সেরকমই সফলভাবে নির্মূল করে দিতে পেরেছি। বিশ্ববাবুর একটা কথার সঙ্গে একমত, সম্ভবত এর মধ্যে কিছু গ্র্যান্ড ডিজাইন আছে, আমি জানি না। মিট ফলটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা, যাতে মাধ্যমিকের ছেলে মেয়েরা ফেল করছে, এটা তো একটা কি বলবো, হিমশৈলের চূড়া মাত্র। একটা রোগের অনেকগুলো লক্ষণের সামান্য একটা লক্ষণ মাত্র। একটা জ্বর হয়েছে এটুকু মাত্র দেখা যাচ্ছে মাত্র, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছে গিয়েছে। সেই পচন সম্পর্কে যদি আমরা সচেতন না হই, আলোচনা না করি, পচন আরো ছড়াবে, ভবিষ্যতে কি হবে আমরা কেউ বলতে পারি না। সোফিয়া। সীমান্তবাবু, এই যে এত ছাত্রছাত্রী অকৃতকার্য, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা বিষয়টা নিয়ে ভাবছি, আপনারা আপনাদের বক্তব্য রাখছেন, আপনার কি মনে হয় এই বিষয়টা বিশেষ কোনো সাড়া ফেলতে পেরেছে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা রয়েছেন সেখানে? মানে এর কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হতে পারে অদূর ভবিষ্যতে? সেরকম কোনো উদ্যোগ, কোনো কিছু কি হতে পারে বলে আপনার মনে হয়? কারণ পরিকাঠামোগত তো অনেক ত্রুটি তো রয়েছে, শিক্ষক নেই, বিষয়ভিত্তিক শিক্ষক প্রচুর স্কুল আছে যেখানে নেই, ছাত্রছাত্রীরা শিখবে কার কাছ থেকে?
ধন্যবাদ বীরেশ্বর বাবুর এবং আমাদের সুদীপ্ত বাবুর আলোচনা খুব সমৃদ্ধ করলো। সুদীপ্ত বাবুর যা বক্তব্য তার সাথে সামান্য একটু এক জায়গায় খুবই বিনীতভাবে দ্বিমত পোষণ করব, সেটা হচ্ছে যে 50 বছর আগের যে মানুষটির কথা উনি বললেন, সেই মানুষটির তো একটা গুরুতর গোলমাল আমাদের ব্যবস্থার মধ্যে দিয়ে তৈরি হয়ে গেছে, কারণ তিনি অনেক পরে গিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন যে তার আসল শখ কি, আসল প্যাশনের জায়গা কি। আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু মূল কাজ সেটা। তিনি যখন ক্লাস 8-এ বা 9-এ পড়ছেন তখনই সেই জায়গাটা ধরা উচিত ছিল। অনেকটা সময়, অনেকটা অর্থ, রাষ্ট্রের অনেকটা অর্থ নষ্ট হয়েছে। কাজেই কিছু হয়নি বললে মুশকিল, ওটাও একটা বড় ক্ষতি। আমাদের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাটারই গোলমাল এই জায়গাটায়, যে সব এক ছাঁচে ঢালার চেষ্টা করা হয়। এবং আপনি যেটা আমাকে সোফিয়া ম্যাডাম যেটা জিজ্ঞেস করলেন, তার উত্তরে আমার এটুকুই বলার যে ঢেলে সাজাতে হবে। মানে একেবারে ক্লাস 8 পর্যন্ত বেসিক এডুকেশন, তারপরে 9 এবং 10-এর মধ্যে বার করে ফেলতে হবে তার প্রত্যেকটি ছেলে মেয়ের নিজস্ব প্যাশনের জায়গাটা, যেটা ফলো করে এগোলে সে ভবিষ্যতে অনেক সিকিওর জায়গায় পৌঁছতে পারে, সেটা বার করে ফেলতে হবে ক্লাস 10-এর মধ্যে। তারপরে ক্লাস 10-এর পরে তাকে উদ্দিষ্ট সেই তার শখের জায়গা ধরে ঠেলে দিতে হবে। এই সিস্টেমটা যদি চালু করতে পারি আমরা, তাহলে রক্ষে আছে, না হলে রক্ষে নেই। এবার বলি যে রাষ্ট্র কেন করে না, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, এ নিয়ে তো সংশয় নেই। হীরক রাজার দেশে বহুদিন আগে বলেছেন যে সত্যজিৎ রায়ের সংলাপে, যে এরা যত বেশি জানে তত কম মানে। তো খেয়াল করে দেখবেন যে মাধ্যমিক স্তর পর্যন্ত আমরা ক্লাসেও ছাত্রছাত্রীদের এটা বলি, আমি অনেক সময় অন্তত বলি, যে একটুখানি নজর করে চালিয়ে দেখ বাবা, সারা বছরে সরকার তোকে কদিন পড়তে দেয়। আইপিএল, তারপরে বিপিএল, তারপরে বিশ্বকাপ, তারপরে পরপর 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 এগুলো চলতে থাকে। এবং যখনই কোনো ফাঁক ফোকর থাকে তখন সেখানে পুজো থাকে, মানে দুর্গা পুজো, কালী পুজো শেষ হলেই আবার আইপিএল শুরু হচ্ছে। এভাবে সবসময় ডিস্ট্রাক্ট করার একটা আয়োজন চলছে। এর পাশাপাশি সমাজ মাধ্যম, আজকে ধর্ম, কালকে যুদ্ধ, পরশু দাঙ্গা, সবসময় আমাদের রাষ্ট্র পুরো ব্যবস্থাটা থেকে সরিয়ে রাখতে চেষ্টা করছে। এটা ভারতবর্ষের এবং অবশ্যই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য, যে আমরা পরোক্ষে বার্তা দিচ্ছি করতে হবে না, পড়িস না, আয় খেলি, ডাইভার্ট করে রাখার আয়োজন সবসময় রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবীতে বলেছিলেন যে দেখনি ওদের অস্ত্রশালা, মদের ভাড়ার আর মন্দির একেবারে গায়ে গায়ে, এটা রক্তকরবীর লাইন ছিল। তো আজকেও খেয়াল করে দেখুন, অস্ত্রশালা, মদের ভাড়া আর মন্দির। এখানে মদ বলতে একদম লিটারালি মদ বুঝলে মুশকিল, ক্রিকেটটাও একটা মদ, মোবাইলটাও একটা মদ, নেশা। তো অস্ত্রশালা, মদের ভাড়ার এবং মন্দির, এই তিনটে দিয়ে যখন দেশ চলে যাচ্ছে খুব স্মুথলি, যাদের যা করার তারা গুছিয়ে নিতে পারছে, যাদের আমরা শাসক হিসেবে নিয়োগ করেছি, তারা যখন দেখছে যে এই তিনটে জিনিসের ফ্লো বজায় রাখলে আমাকে আর কিছু করতে হবে না, তারা করছেন না। এখন আমাদের যদি শাসককে ঘাড় ধরে করাতে হয় বা আমরা করাতে পারি, তাহলে করাতে এটাই হবে যে ভোকেশনাল এডুকেশন, বৃত্তিমূলক শিক্ষা, স্কিলড দক্ষতার জায়গাটা তৈরি করতে হবে। যদি আমরা পারি সেটা করতে, তাহলে ছেলে মানে এই শিক্ষা ব্যবস্থা উদ্ধার পাবে। মাধ্যমিকের কথা যদি বলেন, আমি পার্টিকুলারলি বলবো মাধ্যমিকের ব্যবস্থাটার মধ্যে একটা গোলমাল আছে। আপনি যদি পরীক্ষা ব্যবস্থাটা পুরোটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে বন্দুকধারী সেপাই কোশ্চেন নিয়ে আসে, লক করা সিল করা অবস্থায় খাতা ফিরে যায়, কোশ্চেন আসে থানা থেকে, যায় থানায়, পরীক্ষা চলাকালীন 144 ধারা জারি থাকে। এটা পরীক্ষা না যুদ্ধ। শিক্ষা ব্যবস্থার সাথে এর কি যোগ? শিক্ষা কেন এরকম হবে, যা পুরোপুরি একটা কি বলবো স্টেট অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে চলছে? আমার তো মনে হয় মাধ্যমিকটাকে ঠিক করে দেওয়া হয়, যার যেটুকু দরকার সে সেটুকু পড়বে, মানে যার মাধ্যমিকটা দিতে ইচ্ছা করবে, বাদ বাকিরা তাদের পছন্দের লাইন নিয়ে নির্দিষ্ট দিকে বেরিয়ে যাবে, যেটা নিয়ে অনেক সময় ভাবা হয়েছে। মাধ্যমিকটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে রেখেছি, কিন্তু এই স্ট্যান্ডার্ডটা ধরে রাখার মধ্যে প্রচুর গোলমাল আছে। পুরো ব্যাপারটাকেই এমন একটা যুদ্ধ ভাব তৈরি করে দেওয়া হচ্ছে। এখন মাধ্যমিকের থেকেও মাধ্যমিকের কোশ্চেন লিক হয় কিনা সেটা নিয়ে বেশি আলোচনা। একটা কথা জিজ্ঞাসা করবো, বলছে ক্লাস 8-এর পরে ভোকেশনাল লাইনে যাওয়া যাবে, এরকম একটা সুযোগ একসময় ছিল, সেটা কি এখন আছে?
কাগজে কলমে নেই, কারণ পশ্চিমবঙ্গের খুব হাতে গোনা স্কুলে, আমি ফ্যাক্টগুলো আপনাকে বলে দিচ্ছি, হাতে গোনা সম্ভবত 150 কি 200 স্কুলে ভোকেশনাল স্ট্রিম আছে যেখানে ক্লাস 8-এর পরে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু পশ্চিমবঙ্গে ভোকেশনাল এডুকেশন আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, কারিগরি শিক্ষা দপ্তর। সেই দপ্তরের অধীনে কোনো সরকারি স্বীকৃত শিক্ষক নেই। অর্থাৎ যে কটা স্কুলে আছে সে কটাও শিক্ষকরা ওই টেম্পোরারি খুবই অল্প মাইনে দিয়ে তাদের কাজ করানো হয় এবং তারা বেশিরভাগ সময় কাজ করতে চায় না। তার থেকেও বড় এই প্রশ্নটার মধ্যে দিয়ে আমি আরেকটা জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে যে আমাদের শ্রম সম্পর্কে সামাজিক রাষ্ট্রিক দৃষ্টিভঙ্গিটার মধ্যে গোলমাল আছে। আমরা শিক্ষান্তে হোয়াইট কলার জবটাই চাই, আমরা শ্রমকে মর্যাদা দিতে শিখি, যে কারণে এখনো অভিভাবকরা ভোকেশনাল এডুকেশনের নামে আটকে ওঠে। অথচ আমরা খোঁজ নিয়েও দেখি না যে আমাদের পাড়ার যে কল মিস্ত্রিটি, যে অনেক ফ্ল্যাটে কল মানে কি বলবো ওয়াটার লাইন তৈরি করে, সে আমার থেকে বেশি রোজগার করে, কিন্তু তার সামাজিক সম্মান, এই সামাজিক সম্মানের জায়গাটা যদি আমরা তৈরি করতে না পারি, শ্রমকে সম্মান দিতে না পারি, তাহলে শিক্ষা ব্যবস্থা শিক্ষা করে কোনো লাভ নেই। কারণ তখন শিক্ষাটা ডিগ্রিতে আটকে থাকবে এবং সম্মানটা আটকে থাকবে কোথায়? কোথায় চাকরি করে তার উপর, কি কাজ করে তার উপর নয়। আমরা বলি বটে মুখে যে সব কাজই সমান, ওটা তো অনেকটা ওই রকম যখন আমরা খেলায় যারা হারে তাদেরই বলি যে খেলায় হার জিত থাকি, যে জেতে তাকে কোনোদিন বলি না। ঠিক সেইভাবে আমরা কোনোদিন যে খুব ভালো কাজ করে, যে ধরা যাক বড় মাল্টিন্যাশনালে চাকরি করে, তাকে কিন্তু আমরা বলি না যে সব কাজই সমান। কাজে কাজের সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। সরকার যদি এই দৃষ্টিভঙ্গিটাকে বদলায় এবং আমাদের বৃত্তিমুখী শিক্ষার দিকে ঠেলে দিতে পারে, তবে গিয়ে এই শিক্ষা ব্যবস্থা কাজ করবে। মাধ্যমিক একটা অনুঘটক মাত্র, মাধ্যমিক থাকাও যা না থাকাও তাই। আলটিমেটলি দেখতে হবে একটি লোক, একটি ছাত্র তার শিক্ষাকে নিয়ে শেষ পর্যন্ত জীবিকার জায়গায় কতদূর ভালোভাবে পৌঁছতে পারছে, এবং তার জন্য শুরু থেকে চলতে পাকানোর কাজটা শুরু করতে হবে। এটুকুই বলা। ধন্যবাদ। বীরেশ্বরবাবু, মানে এটা তো কি হওয়া উচিত, আদর্শ ব্যবস্থা কি হওয়া উচিত, কি করলে ছাত্রছাত্রীদের উপকার হবে, কিন্তু এখন তো বর্তমান যে অবস্থার মধ্যে দিয়ে চলছে, যে পরিকাঠামো, যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে দিয়েই ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। প্রান্তিক অঞ্চলের একজন ছাত্র বা তার অভিভাবক যদি এই অনুষ্ঠান দেখেন, তাদের মনেও এই প্রশ্ন আসছে যে সত্যি এত অকৃতকার্য কেন হচ্ছে, কি এর থেকে নিস্তার পাওয়ার পথ কি, তারা তো সেইটুকুই চাইবেন। তো সেক্ষেত্রে কি মনে হয় এই করোনা পরবর্তী সময় কি শিক্ষা ব্যবস্থার হাল এত খারাপ হয়েছে? মোবাইলের ব্যবহার কি একটা বড় কারণ? অনেকে এই প্রশ্ন করছে। দেখুন, মোবাইলের বিষয়টা তো আছে, সেটা তো সীমান্তদা বললেন যে মোবাইল, তারপর যে নেশার যে আইপিএল খেলা, এই সমস্ত বিষয়গুলো সেটা তো আছে, কিন্তু তার থেকে যেটা বিষয় বড় বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে বিদ্যালয়ে এবং যে শিক্ষাঙ্গন, সেখানে যে টিচাররা আছে তাদের যে সামাজিকভাবে তাদেরকে যে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অসম্মানের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, শিক্ষাকে বেসরকারীকরণ করে দেওয়ার জন্য নানান রকম পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো করা হয়। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে দেখবেন যে মাঝে মধ্যেই বলেন যে এবার থেকে শিক্ষকদের হাজিরায় কড়াকড়ি দেওয়া হবে, তাহলে সাধারণ সমাজের কাছে এই বার্তাটা পৌঁছানো হলো যে শিক্ষকরা ঠিক মতন স্কুলে আসে না। স্বাভাবিক কারণে এবার সরকার একটু নড়েচড়ে বসেছে যে তাদের হাজিরায় কড়াকড়ি হবে। এখন আমরা সবাই জানি যে আমাদের সন্তানদের, আমাদের যা আর্থিক ক্ষমতা আছে তার সর্বোচ্চ দিয়ে আমরা আমাদের সন্তানদের পড়াশোনা লেখাপড়ার দিকটায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু যখন দেখা যাবে যে সরকারি শিক্ষা ব্যবস্থায়, সরকারি স্কুলগুলোতে মাস্টারমশাইরা ঠিক মতন স্কুলে আসে না, যে সমস্ত মাস্টারমশাই স্কুলে ক্লাস করছে তারা যোগ্য কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, তখন তারা তাদের সন্তানকে বেসরকারি স্কুলে ভর্তি করবার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে বা তৈরি করানোর চেষ্টা করা হচ্ছে, যাতে করে সরকারের যে এই শিক্ষা খাতে যে ব্যয়টা, সেই ব্যয়টা তাদেরকে কমানো। সারা ভারতবর্ষ আপনি লক্ষ্য করে দেখবেন যে ইতিমধ্যে প্রায় ৮৬,০০০-এর মতন স্কুল গত ১০ বছরের মধ্যে প্রায় বন্ধ হয়ে গেছে। আমাদের রাজ্যে প্রায় ৮,০০০-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রীর অভাবে। এখন যেটা বিষয় আমি বলতে চাইছি যে
মূলত স্কুলের প্রতি, শিক্ষক শিক্ষিকার প্রতি সামাজিক সম্মানটাকে প্রথমে ফিরিয়ে আনার দরকার আছে। আগে আমরা দেখতাম যে যখন স্কুলের থেকে বেরিয়ে যখন আসছি, কোনো শিক্ষক শিক্ষিকা দেখা হলে তাকে শ্রদ্ধা জানাতাম, সাইকেল থেকে নেমে যেতাম, অনেক সময় প্রণাম করতাম। এখন কিন্তু সেই জায়গাটাতে নেই, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। শিক্ষকদের সেই সম্মানটা আমরা দিচ্ছি না। তার বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে একদিকে যেমন সরকারও ইয়ে করছে, দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যেভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে, যেভাবে পরীক্ষায় দুর্নীতি হচ্ছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাচ্ছে, আমাদের মতো চিন্তা মধ্যে ঢুকে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে শিক্ষকের সেই সম্মান আছে কিনা। এটা একটা ব্যাপার। আমি সীমান্তদার ওই কথাটাতেই ফিরে যাব যে ভোকেশনাল শিক্ষার যে বিষয়টা উনি বলতে গেলেন যে ক্লাস 8 এর পর থেকে ভোকেশনাল দিয়ে, এবং যারা মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক দেবে। আমি তার সাথে একটু যোগ করব যে শিক্ষার যে শুধু একমাত্র তার রুটি রুজির প্রশ্ন সেটা তো না, সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। সেটা একটা শিক্ষা থেকেই আসবে। সমাজের প্রতি তার দায়বদ্ধতা, তার এই শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষার মধ্যে দিয়ে সে শিখবে। পারস্পরিক বন্ধুত্ব, একে অপরের সহযোগিতা, এগুলো তার একদম প্রাথমিক শিক্ষা থেকেই তার এই মূল্যবোধ গুলো শেখার দরকার। সুতরাং একেবারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একদম ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যে সমস্ত আমাদের সিলেবাস আছে, সেই সিলেবাস গুলোকে একটা বড়টা অংশ সেই মূল্যবোধের জায়গাটাতে নিয়ে যাওয়ার দরকার ছিল। যে আগে যেরকম আমরা সেই রাখাল গোপালের গল্পগুলো শুনেছি, মূল্যবোধের অনেক গল্প গুলো বইয়ের মধ্যে ছিল, এখন কিন্তু সেই জায়গাগুলো আস্তে আস্তে সিলেবাস গুলো চেঞ্জ হয়ে মূল্যবোধের জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেগুলোকে যদি সিলেবাসটাকে চেঞ্জ করতে না, খুব আশ্চর্যের ব্যাপার। আপনি লক্ষ্য করে দেখবেন যে কোনো একটা প্রকাশনা, নাম করছি না, তারা পাঠ্যপুস্তকে যে এটা ছেপেছে, প্রচ্ছদটা ছেপেছে, সেইখানটায় একটা সম্প্রদায়কে, যে তারা এই সম্প্রদায়ের মানুষ সন্ত্রাসবাদী হয়, সেরকম একটা প্রচ্ছদ তারা ছেপেছে সেটা পাঠ্যপুস্তকে। এখন এই ধরনের এরকম ভাবে সুকৌশলে যদি কোনো সাম্প্রদায়িক বিষয়, কোনো এই বিষয়গুলো যদি কোনো প্রকাশনার মধ্যে দিয়ে পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের সামনে সমূহ বিপদ, এবং সেই বিপদটা কিন্তু আমাদের এখন থেকে যদি সেইভাবে না দেখা যায়, তাহলে ভবিষ্যতে আমাদের আমাদের ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা ভ্রাতৃত্বের বোধ, আমাদের যে সংস্কৃতি, শিক্ষা, তা কিন্তু একেবারে ভেঙে চুরমারা হয়ে যাবে। আমরা আলোচনা করছি মাধ্যমিকের পাশ ফেল করার বিষয় নিয়ে, এত সংখ্যা ফেল হলে কি করে, কিন্তু সীমান্তদা আছে, সীমান্তদা খাতা দেখে সেটা বলতে পারেন যে আজকে যে প্রায় 1 লক্ষর বেশি ছাত্রছাত্রী ফেল করেছে, এই সংখ্যাটা কি সত্যি যদি ঠিক মতন খাতা দেখা হতো? সীমান্তদারদের উপরে প্রেশার আছে যে ফেল করানো যাবে না, যতটা পারো তাকে নাম্বার দিয়ে দাও। সেই নাম্বার দেওয়ার পরেও এই সংখ্যাটা ফেল করেছে। যে সংখ্যাটা এখানে আমরা দেখছি হয়তো 1,27,000 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা ডবলেরও বেশি। এখানে 10 নাম্বার আছে। একটা আমি মার্কশিট দেখছিলাম, একটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সে প্রত্যেকটা যে স্কুল থেকে যে ইন্টারনাল নাম্বার দিয়েছে তাতে প্রত্যেকে প্রায় 10 পেয়েছে, আর সাবজেক্টে যে 90 নাম্বার, তার মধ্যে 1 পেয়েছে, 2 পেয়েছে, 4 পেয়েছে। তাহলে যে শিক্ষক শিক্ষিকা ওই বাচ্চাটিকে যে 10 নাম্বার দিলেন, কিসের ভিত্তিতে দিলেন? এটা আমাদের একটু নিজেদের চিন্তা করার বিষয় আছে, যে আমরা আমাদের দায়টা সেরে দিলাম, আমরা 10 দিয়ে করলাম, যাক এরপরে যে নাম্বার পায় যদি 5টা করে যায়, কিন্তু সেটাও না। তাকে সেইভাবে আমাদের করা দরকার, বাচ্চাদের সেইভাবে কনভিন্স করা দরকার যে তাকে হয়তো সে লেখাপড়ায় ঠিক মতন করছে না, তাকে আমরা শিক্ষক হিসেবে তাদের উদ্বুদ্ধ করা যে তাকে অন্য পেশায় যদি সে যেতে চায়, তাকে আমাদের দেখা যে সে কোন লাইনে গেলে কিভাবে করলে সে আগামী দিনে সে দাঁড়াতে পারবে, সেই বিষয়ে গাইড দেওয়ারও দায়িত্ব শিক্ষকদের আছে। সে দায়িত্বটাও যদি ঠিক আমরা ঠিক মতন ভাবে যদি পালন করি, তাহলেও সেই শিশুদের অনেক উন্নত হবে বলে আমার বিশ্বাস।
সুদীপ্ত দা, সরকারি যে সমস্ত ব্যবস্থা সেগুলো যে রাতারাতি বদলে যাবে এমন তো কোনো ব্যাপার নয়, সেরকম আশা করাও মুশকিল। এবং এই মুহূর্তে শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের নিয়ে যে জটিল অবস্থা রাজ্যে রয়েছে তার কবে সমাধান হবে, আদৌ কোনো সমাধান হবে কিনা, নতুন শিক্ষক কোনোদিনই আর নিয়োগ করা যাবে কিনা, এরকম একটা জটিল পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে গোটা বিষয়টি। সেটা যেমন রয়েছে তেমনি এই পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, এই বিষয়গুলো কোথাও ঘাটতির এর পেছনে কারণ রয়েছে। গ্রামে গঞ্জে জেলায় এখন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এখনো এই স্কুলগুলোর উপরই নির্ভর করে, তারা এখানেই পড়াশোনা করে, অথচ একটা জাতির মেরুদণ্ড শিক্ষা সেটা পুরোপুরি যে সমস্ত বক্তব্য উঠে আসছে, কি ভবিষ্যৎ অপেক্ষা করছে? সুদীপ্ত দা, আপনি মিউট রয়েছেন। তোমার প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে শুরু করি। আমার মতে ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তার কারণ হচ্ছে, বীরেশ্বর বাবুর কথা থেকেই বলি, তারপর আমি সীমান্ত সম্পর্কে যা বলেছেন তার সম্পর্কে দু চারটে কথা বলবো। বীরেশ্বর বাবু বলছেন কি যে একদিকে শিক্ষকদের সমাজ শ্রদ্ধা করে না, ছাত্র শ্রদ্ধা করে না, আবার বলছেন এই শিক্ষকরাই 10-এ 10 দিয়ে দেন ইন্টারনাল অ্যাসেসমেন্টে, বাকি 90-এর মধ্যে 1-2 পায়। এই ব্যবস্থার জন্য শিক্ষকরা দায়ী নন, কিন্তু যেরকম রোগী মারা গেলে হাসপাতালে ডাক্তারদের উপরে এসে চর্চাপটা এসে পড়ে, তেমনি পুরো শিক্ষা ব্যবস্থা ফেস হচ্ছেন শিক্ষকরা। তাহলে এই প্রশ্নটা তো আমাদের সমাজ করছে না। মাস্টারমশাই আপনি কি বলে 10 দিলে, তো বাইরে গিয়ে পরীক্ষা দিয়ে 90-তে 1 পাচ্ছে না, তো 10-এ তো 0.1 পাওয়া উচিত হয়নি, 1 পাওয়া উচিত ছিল, 0.11 পাওয়া উচিত ছিল, পুরো 10-এ 10 কি করে পেল? শিক্ষকরা এই ব্যবস্থায় সম্মান হারিয়েছেন বা তাদের সম্মান বিসর্জন দিতে সরকার তথা রাষ্ট্র বাধ্য করেছে। সীমান্ত যে কথা বললেন যে শ্রমের মূল্য ইত্যাদি, সত্যি তো সমাজ যদি বদলায়, শিক্ষকদের সম্মান যদি করা হয়, শ্রমের মূল্য যদি দেওয়া হয়, তাহলে সমাজটা তো অন্যরকম হতো, অবশ্যই হতো। সেরকম সমাজের কথা আমরা অনেক পড়েছি, দেখেছি। আমাদের দেশের কিছু অগ্রণী বরেণ্য মহাপুরুষ, আমি তাদের বলবো, তারা সেই শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলেন আমাদের দেশে, যেখানে শিক্ষার সঙ্গে কাজের সংযোগ থাকবে, যেখানে শিক্ষার সঙ্গে আর্থিক অবস্থার সংযোগ থাকবে না। তা তো করতে পারেন। সমাজ বদলে যাবে, সমাজ শ্রমের মূল্য দেবে, সমাজ আইটি সেক্টরে কাজ করা বড় কোম্পানির সিইওর সঙ্গে তার বাড়িতে কাজ করা, রান্নার কাজ করা লোককে বলে তোমাদের দুজনেরই শ্রমের মূল্য আছে, এ বাতুলতা। এ হতে 200 বছর লাগবে। মানে আমাদের পাশ্চাত্য শিক্ষার সুযোগ পাওয়ার পরেও 200 বছরে হয়নি, আগামী 200 বছর লাগবে অন্তত বদলাতে। এই প্রসঙ্গে একটা কথা আমার খুব বারবার মনে পড়ে। তুমি যে কথাটা বলে সরকার রাতারাতি বদলাবে না, একমাত্র সরকারই রাতারাতি বদলাতে পারে। মার্টিন লুথার কিং জুনিয়র একটা কথা আছে, while morality cannot be legislated, behavior can be regulated and indeed must be regulated. যখন আমেরিকায়, মার্কিন যুক্তরাষ্ট্রে কালো মানুষদের অধিকার অর্জনের লড়াই চলছে, তখন উনি এই কথাটা বলেছিলেন, চামড়ার রং কালো এবং সাদা হলে মানুষ নৈতিকভাবে সমান, এটা মানুষের মনে বোধ আসতে অনেক সময় লাগবে। কিন্তু সরকারের হাতে একটা চাবুক আছে, সরকার সেই চাবুকটা নামিয়ে দিয়ে ঠিক করতে পারে না, বাসে দুজনে একই আসনে বসতে বাধ্য, যে বসছে না সে আইন ভাঙছে। একমাত্র সরকারই রাতারাতি বদলাতে পারে, সমাজ রাতারাতি বদলায় না। সরকারকে বদলাতে বাধ্য করতে পারে কিছু বড় বড় সমাজ সংস্কারক। রামমোহন রায় পেরেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পেরেছিলেন আমাদের বাঙালি সমাজে। এখন সেরকম কেউ নেই। এখন সরকারকে বদলাতে পারে বা সরকারকে নীতি বদলাতে বাধ্য করতে পারে সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশের মাধ্যমে, রাজ্য বা দেশে সরকার গঠনের মাধ্যমে। সেই উদ্যোগ যতদিন না শুরু হচ্ছে ততদিন এই সমাজ এটাকে ঠিক বলে মনে করুক, সমাজ শ্রমকে সমান মূল্য দিক, এ সমস্ত চলতেই থাকবে। আমাদের দেশে আমি যাদের কথা বলছি, যে চা খাচ্ছেন, ফিশ ফ্রাই খাচ্ছেন, চা ক্লাস হোক না হোক, এটা হচ্ছে সেকেন্ডারি স্কুলের কথা। প্রাইমারি স্কুলে বহু মাস্টারমশাই দিদিমণি সন্তান সম যত্ন নিয়ে ছাত্রছাত্রীদের পড়ান। বহু জায়গায় মাস্টারমশাই দিদিমণিরা সুবিধা মতো গিয়ে স্কুল খোলেন, বাইরে ছাত্রছাত্রীদের ড্রেস পরে
ইউনিফর্ম পরে ঘোরাঘুরি করে, জুতো টুতো সমস্ত সরকার দিচ্ছে, বই খাতা দিচ্ছে, সরকার তো প্রত্যক্ষভাবে গিয়ে পড়াচ্ছে না, তারা ঘুরঘুর করে। যেদিন যখন আসেন মাস্টারমশাই দিদিমণি স্কুল খোলে, দুটোই বাস্তব। এই দুটোকে চাপকে এক জায়গায় আনতে হবে। এই চাপকে এক জায়গায় আনার কাজটা একমাত্র সরকারই করতে পারে। আর সরকার নিজের ইচ্ছা মতো করবে না, করেনি এতদিনে, কোনো সরকার করেনি, না রাজ্য না কেন্দ্র। তো সরকারকে করাতে বাধ্য করতে হবে। করাতে বাধ্য করতে পারে মানুষ, করাতে বাধ্য করতে পারে রাজনৈতিক দল, ক্ষমতায় থাক বা না থাক। শুনি অন্তত ভোটের আগে কখন এই কথাটা, মাস্টারমশাইদের ক্লাসে যেতে হবে, সবাইকে পরীক্ষা দিতে হবে, কোনো মিড ডে মিল যেন কোনো বাচ্চা না খেয়ে না ফেলে। এইসব দাবিগুলো একবার রাজনীতির মঞ্চ থেকে উঠুক না, এর ভিত্তিতে ভোট হোক না, দেখা যাক না কি হয়। এর বাইরে খুব কিছু প্রত্যাশা করা আছে বলে আমার মনে হয় না। সকিয়া, তুমি বলে না সামনে কি, সামনে খুব ভবিষ্যৎ আমি কিছু দেখি না। এই পরিবর্তনটা যদি হয়, যদি রাজনৈতিক দলকে বাধ্য করা যায়, মানুষ বাধ্য করতে পারে, মানুষই একমাত্র বাধ্য করতে। রাজনৈতিক দল যদি ভোটে হারার ভয় থাকে, তারা বদলাবে। ভোটে হারা বদলায়, সরকার ডিগবাজি খেয়ে বদলে যাবে, বহুবার বদলে গিয়েছে, নানা উদাহরণ আছে আমাদের দেশে। সেইটাকে তাদের দিয়ে করাতে হবে। একমাত্র সরকার পারে এই ব্যবস্থা বদলাবে, দ্রুত বদলাবে। সরকারকে সেটা করাতে নাগরিক সমাজকে বাধ্য করাতে হবে। সফিয়া, সীমান্তবাবু একজন শিক্ষক হিসেবে সবশেষে হ্যাঁ ভবিষ্যৎ কি দেখছেন? সীমান্তবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন আরেকবার, আমি প্রশ্নটা শুনতে পাইনি। হ্যাঁ, আপনি একজন শিক্ষক হিসেবে সবশেষে আলোচনার শেষে একজন শিক্ষক হিসেবে কি ভবিষ্যৎ দেখছেন? আরেকবার বলতে হবে আপনাকে। শিক্ষক হিসেবে আপনি কি ভবিষ্যৎ দেখছেন শিক্ষা ব্যবস্থা? অনেক ধন্যবাদ সুদীপ্তবাবু, মোটামুটি কনক্লুশন এনে দিয়েছেন। যা বলেছেন তারপরে আর বিশেষ কিছু বলার থাকে না, একদম টু দ্য পয়েন্ট, ঠিক জায়গায়। এখানেই একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি পুরোটাকে একবারে দেখতে পারেন, এই কাজটা সাংবাদিকের, এই কাজটা শিক্ষকের নয়। অভিজ্ঞ সাংবাদিক যিনি, তিনি পুরোটাকে একবারে দেখতে পারেন। যে জায়গাটায় তিনি পৌঁছেছেন আলোচনাটা নিয়ে, সেটাই একদম ঠিকঠাক সমাধান আমার মনে হয়। আমি যদি বলেন তাহলে আমি টু দ্য পয়েন্ট এবার সুদীপ্তবাবু যা বলেছেন সেটাকে আমি কয়েকটা পয়েন্টে ভাগ করে দিতে পারি। এক, পর্যাপ্ত শিক্ষক নিতে হবে, এবং এই শিক্ষক নিয়োগের কাজটা পার্মানেন্ট এসএসসি নেবে নাকি চুক্তিভিত্তিক হবে আমি জানি না, আমার দরকার নেই জানার। আমি মনে করি না যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা চাকরি দেওয়ার জন্য। এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে যে সরকারি শিক্ষা ব্যবস্থা চাকরি নেই, চাকরি হচ্ছে না, পার্মানেন্ট, যোগ্য না অযোগ্য, এগুলোর সাথে তো শিক্ষার কোনো যোগ নেই। চুক্তিভিত্তিক নিয়োগ করো, আমার কোনো আপত্তি নেই, ভালো পড়ায় তারা, অসুবিধা নেই কিছু। আমার বহু আত্মীয়, বহু বন্ধু প্রাইভেট স্কুলে পড়ায়, তারা যথেষ্ট পরিশ্রম করে পড়ায়, তাদের পড়াতে হয়, তাদের ঘাড়ে ধরে পড়ানো হয়, যেটা সুদীপ্তবাবু বারবার বলছিলেন, ঘাড়ে ধরে তাদের পড়ানো হয়। দুই, শিক্ষা বিজ্ঞান মেনে পড়াতে হবে, এইটা হচ্ছে বড় জায়গা। মুশকিলটা হচ্ছে এডুকেশনাল সায়েন্স ঘন ঘন বদলে যায়, সেই অনুযায়ী অনেক কিছু ইমপ্লিমেন্টেড হয়, সেগুলো কিচ্ছু ফলো করা হয় না। আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা 1950 সালে যেমন ছিল আজও সেরকম আছে। চক ডাস্টার হাতে নিয়ে মাস্টারমশাই যান, লেকচার মেথডে পড়া বাতিল হয়ে গেছে, ও জিনিস বাতিল হয়ে গেছে, ওতে এডুকেশন হয় না, কিন্তু সেটাই চলছে, এটাকে চেঞ্জ করতে হবে। তিন, প্রত্যেক স্কুলে নিয়মিত সরকারি স্তরে পরিদর্শন চাই, পরিদর্শন ছাড়া হয় না। আমি যদি একবার টের পাই যে আমি ফাঁকি মারলেও কেউ আমায় শাস্তি দেওয়ার নেই, তাহলে আমি ফাঁকি মারবই। এটা মানুষের প্রবৃত্তি, মানুষ স্বভাবগতভাবে ফাঁকিবাজ, তাই তো এত যন্ত্র। তা শিক্ষকরা হবে না কেন? শিক্ষকরা কি তার বাইরে নাকি? ঘাড়ে ধরে যদি তাদের ক্লাসে পাঠানো না যায়, ঘাড়ে ধরে যদি তাদের চেয়ার থেকে তুলে দাঁড় করানো না যায়, তাদের ছাত্রদের মধ্যে দু চারবার পাক মারানো না যায়, বোর্ডটাকে ব্যবহার করানো না যায়, নানা রকম শিক্ষা বিজ্ঞানের জিনিসপত্র, ভূগোলের দিদিমণি যদি ম্যাপটা নিয়ে না যান ক্লাসে, তাহলে কি করে পড়াশোনা? সেগুলো হয় না, আমাদের ব্যবস্থার মধ্যে সেগুলো হয় না। পরিদর্শন চাই, ঘাড়ে ধরে কাজটি করাতে হবে। এগুলো হলেই মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। মাধ্যমিকের রেজাল্ট চাইছেন তো, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, বেশি দূর ভাবতে হবে না। এবং পরিকাঠামো তৈরি করে দিতে হবে। একটা স্কুলে, একটা ক্লাসে, আমি পড়াই, বিশ্বাস করুন, একটা ক্লাসে 100 জন বাচ্চা বসে আছে, আমি একা মাস্টার মশাই, মাথায় খুন চেপে যায়, কিছু পড়াতে পারি না, বন্ধ ঘর,
দিনের মধ্যে অর্ধেক সময় লোডশেডিং, দুর্গন্ধ, ঘামের গন্ধ গোটা ক্লাসে ঘুরছে। সরকার সবকিছু পারে, এই পরিকাঠামোগুলো করে দিতে পারে না, 4টে পাখা এক্সট্রা দিতে পারে না, কিছু ম্যাপ দিতে পারে না, বাইরে থেকে আমাদের স্মার্ট ক্লাসের জন্য অনুদান জোগাড় করে বিভিন্ন সংস্থাকে ধরে একটা স্মার্ট ক্লাস কোনো রকমে বানানো হয়েছে, সেখানেও মাস্টারমশাইদের ঠেলে ঠেলে পাঠাতে হয়, তারা যাবে না। যতক্ষণ পর্যন্ত এইভাবে একদম টু দা পয়েন্ট এই কাজগুলো স্কুল স্তরে না করা হবে, ততক্ষণ পর্যন্ত মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। মাধ্যমিক কেন, কোনো রেজাল্ট একদম ঘাড়ে ধরে ওই সরকারই পারে। আর সুতবাবু যেটা বললেন যে প্রচুর মাস্টারমশাই করছেন, যখনই আমি বিভিন্ন সময় বিভিন্ন লেখায় যখনই এটা বলি যে মাস্টারমশাইরা যান না ক্লাসে, আপনি বেশিরভাগ স্কুলে ঢুকে দেখুন মাস্টারমশাইদের মধ্যে 3-4টে দল, তারা সারাক্ষণ ধরে মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, তার প্রভাব ছাত্রদের মধ্যে গিয়ে পড়ছে। সব স্কুলের গল্পই না। মুশকিল হচ্ছে কারণ কাজ নেই তো হাতে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যে কোনো একটি বেসরকারি স্কুলে জানার কোনো সুযোগই নেই, 7টা পিরিয়ড করাতে হয়, ঝগড়াঝাটি করার সুযোগই নেই। আমার হাই কোলেস্টেরল ধরা পড়েছে, কারণ কি ডাক্তারকে আমি বললাম আমার কোনো কাজ নেই, বেশি দিনে 4টে ক্লাস নিতে হয়, সারাদিন বসে থাকা, আমার কাজ দিচ্ছে না সরকার, করতে দিচ্ছে না, কাজ করার স্কোপ নেই। তো মানে কিন্তু এই যে বলা হয় সীমান্তবাবু, এই যে বলা হয় যে শিক্ষকের অভাব, শিক্ষক নেই, যথেষ্ট শিক্ষক নেই বলে ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পাচ্ছে না, স্কুলের আরো প্রচুর কাজ থাকে, মিড ডে মিলের কাজ, এটা ওটা শিক্ষকদের সারাদিন ধরে সেই সমস্ত করতে হয়। হ্যাঁ, এটার মধ্যে একটা ছবি আছে, উচ্চশ্রী হচ্ছে এই ছবিটার জায়গা। উচ্চশ্রী বলে একটা বদলি পোর্টাল চালু করেছিল সরকার, তাতে শহরের দিকের সমস্ত স্কুলগুলোতে এখন এক্সেস টিচার। আমি যেখানে ব্যারাকপুরে থাকি সেখানে অন্তত 6টা স্কুল আমি এমন দেখাতে পারি যেখানে 50 জন ছাত্র, 15 জন টিচার। আর গোটা সুন্দরবন ব্লকে এমন অনেক স্কুল আমি দেখাতে পারি, হায়ার সেকেন্ডারি স্কুল, যেখানে 6 জন টিচার স্কুল চালাচ্ছে। এই যে বিপুল একটা বৈষম্য তৈরি হয়ে গেছে, গ্রামের দিকের স্কুলগুলোর অবস্থা ভয়াবহ। ওই জন্য তো শুরুতেই বললাম পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। তার কারণটা তো আপনি আগে বলেছেন, আমরা আলোচনা করেছি। তার কারণটা হচ্ছে স্কুল শিক্ষা ব্যবস্থাকে দেখা হয় টিচারদের চাকরি দেওয়ার নিরিখে। আমিও তো সেটাই বললাম, আমাদের ব্যবস্থাটা চলে ছেলে মেয়েদের লেখাপড়া শেখার নিরিখে নয়। হ্যাঁ, শিক্ষক স্বার্থে ব্যবস্থাটা চলে, ছাত্র স্বার্থে। হ্যাঁ, আমার যেটা বলার, ছাত্র স্বার্থে ব্যবস্থাটা চালাই, তাহলে যা যা করতে হবে তার মধ্যে হচ্ছে শিক্ষকদের ঘাড়ে ধরে কাজ করাতে হবে, এবং তারা চাকরি করছেন, চাকরি শব্দটা চাকর থেকে, তাদের দিয়ে সার্ভিসটা করাতে নেওয়া, সেটা যদি আমরা করতে পারি তাহলে হবে। তাহলে মাধ্যমিক কেন, সমস্ত রেজাল্ট ভালো হবে, এটুকুই বলা, আর কিছু সত্যিই বলা। বীরেশ্বর বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর শিক্ষা দপ্তরের কোনো নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ নেই, প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে সরকারের ইচ্ছা আছে কিনা শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার, শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার ইচ্ছা সরকারের আছে কিনা। সরকারের যদি ইচ্ছা থাকে তাহলেই তো সরকার চাইবে যে স্কুলের পরিকাঠামো ঠিক করা, তাহলেই তো সরকার চাইবে যে স্বচ্ছতার সাথে নিয়োগ করা, তাহলেই তো সরকার চাইবে যে স্কুলের যাতে শিক্ষার মানটা ঠিক মতন হয় সেই কথা পরিদর্শন করা, যাবতীয় কিছু। প্রথম দরকার সরকারের সদিচ্ছাটা আছে কিনা, সরকার কি চাইছে এই শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে, না সরকার চাইছে যে এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়ে সমস্তটা বেসরকারিতে চলে যায়। সকলের পড়াশোনার দরকার নেই, একটু আমাদের মধ্যে আলোচনা হালকা হালকা উঠে এসছে যে সবাই যে চাকরি পাবে তার তো কোনো মানে নেই, সবাই এক এক রকম কাজ করবে, তারা কেউ সাইকেলের দোকান করবে, কেউ ঘুগনি বিক্রি করবে, কেউ জব ভাগবে, যাই করবে, কিন্তু তাহলে সকলের লেখাপড়া শিখে কি দরকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকার এখন কি চাইছে, সরকারের মানসিকতা, সরকারের নীতি, তার উপরে। ট্রাম্প যেমন সেকেন্ডবার ক্ষমতায় আসার পরে শিক্ষা দপ্তরটাকে তুলে দিয়েছে। এখন যে কোনো সমাজ ব্যবস্থায় এখন সেই যে সরকার থাকে সেই সরকারকে ঠিক করতে হয় যে আমি শিক্ষা ব্যবস্থাটাকে কোন দিকে নিয়ে যাব, শিক্ষার মানটাকে কোন দিকে নিয়ে যাব, তার উপরে শিক্ষক নিয়োগ করা, তার উপরেই পরিদর্শন করা। আমি যদি চাই শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে, তাহলে শিক্ষক নিয়োগই এরকম দুর্নীতি থাকবে, কোর্টে মামলা ঝুলে থাকবে, এবারে বলবে হুজুর আপনি এটা না করার জন্য আমি শিক্ষক নিয়োগ করতে পারছি না। আপনারা জানেন যে এসসি ওবিসির একটা প্রবলেম নিয়ে
দীর্ঘদিন নাকি পরীক্ষায় নিতে পারছে না সরকার। আমি জানি না, আইনগত বিষয়গুলো অতটা ভালো বুঝবো না, তবে আমার সাধারণ মাথায় বলে যে কোর্টের সেরকম কোনো নিয়ম ছিল না যে ওবিসিটাকে নিয়ে তার পুরো নিয়োগ বন্ধ করে রাখতে হবে। এইটা কথা আমার যেটা বলার, সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা আছে কিনা সেটা প্রথম দেখা। যদি সরকারের সদিচ্ছা না থাকে, তাহলে সরকারকে সদিচ্ছা করানোর জন্য সাধারণ মানুষের মধ্যে চেতনার দরকার, যে শিক্ষা ব্যবস্থাটা প্রয়োজন আছে, প্রয়োজনে সরকারকে বাধ্য করা যে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য, এটা সাধারণ মানুষ পাবে। অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা আজ আমরা এখানেই শেষ করছি। শিক্ষা ব্যবস্থার এই যে একেবারে ঘুম ধরে গেছে শিক্ষা ব্যবস্থায়, গোড়ায় গলদ, সে ব্যাপারে যদি এখনো সচেতন না হয়, তাহলে কিন্তু জাতির সামনে সত্যি সত্যি ভয়ঙ্কর বিপদ। যে পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে, তারা কিভাবে, তারা মানসিকভাবে এবং সমস্ত দিক থেকে কি শিক্ষা পাবে, কিভাবে তৈরি হবে এবং কি ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, সত্যিই চিন্তা করা উচিত। এবং এই মুহূর্তে সদিচ্ছাই একমাত্র শেষ কথা, সদিচ্ছা এবং আন্তরিকতা। সেই সদিচ্ছা এবং আন্তরিকতা নিয়েই সাধারণ মানুষের যেমন সোচ্চার হওয়া উচিত, সরকারের এগিয়ে আসা উচিত। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শকদেরও ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।